So let's start. People as resources. As we all know, people যেটা স্কিল্ড হতে পারে, আনস্কিল্ড হতে পারে. This is the topic from class 9 economics chapter 2. আজকে আমরা ডিফারেন্ট টাইপস অফ রিসোর্সের কথা পড়েছি, ন্যাচারাল রিসোর্স, ম্যান মেড রিসোর্স. But how these resources are being useful? With the help of human beings. Without human being, you cannot have any access to any resource. যদি আজকে হিউম্যান বিং না থাকতো, আজকে যদি মানুষ স্কিল্ড না হতো, হিউম্যান লেবার না থাকতো, লেবার প্রডিউস করতে না পারতো, at any field, at any circumstance, at any industry, তাহলে কি কোনোদিন সেই প্রোডাক্টটা একটা ইউজফুল প্রোডাক্টে আমরা ইউজ করতে পারতাম? আজকে তোমাদেরকে পড়ানো হচ্ছে, টিউশন পড়াচ্ছে. কে পড়াচ্ছে? স্যার. সেই টিউশনটা যে পড়ানো হচ্ছে, ডিউরিং দিস পিরিয়ড অফ টাইম, হু ইজ দ্য কোঅর্ডিনেটর? টিচার. আমি, ফর এক্সাম্পল. তাহলে এবার আমি এখানে কি করছি? আমি লেবার দিচ্ছি. কি লেবার দিচ্ছি? আমি তোমাকে শেখাচ্ছি. সো উইথ দ্য হেল্প অফ দিস লেবার আই ক্যান টিচ ইউ, I can guide you, and what you can gain your knowledge, enhance your knowledge. তাহলে আমি কি হিসাবে কাজ করছি? একটা রিসোর্স হিসাবে কাজ করছি, স্কিলড রিসোর্স হিসাবে কাজ করছি. সেরকম দেয়ার আর ভেরিয়াস সোর্সেস, রিসোর্স মানে প্লেসেস ওয়্যার হিউম্যান ইজ কনসিডার্ড অ্যাজ রিসোর্সেস. যারা এডুকেটেড হয়, যারা স্কিলড, তাদের এক রকমের ডিমান্ড. যারা নট এডুকেটেড, তাদের এক রকমের ডিমান্ড. এবার এটা ডিপেন্ড করছে কোয়ালিটি অফ পপুলেশন, কোথায় কীরকম পপুলেশন আছে, সেখানে কতটা মানুষ শিক্ষিত, ঠিক আছে, এগুলোর উপর ডিপেন্ড করছে. সো ওভারঅল আমাদের কাছে আইডিয়াটা পেলাম তো, যে পিপল অ্যাজ রিসোর্স মানে কি, হাউ পিপল অ্যাজ কনসিডার অ্যাজ হিউম্যান রিসোর্স. আমরা পড়ে আসছি ছোটো থেকে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা হিউম্যান রিসোর্স সম্পর্কে পড়ে আসছি. হাউ হিয়ার পিপল ইজ কনসিডার্ড অ্যাজ রিসোর্স, এটাই আমরা বুঝবো. ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার. Population is an asset for the economy rather than liability. It is not always the liability of a country that the population is only the liability, is an বোঝা বা মানে বার্ডেন বলতে পারো. সবসময় যে বার্ডেন তা নয়. It can also be considered as an asset of the country, because how much populated a country may be, the more a country be populated, the more it can produce a skilled labor. তাই না? যত পরিমাণ স্কিল লেবার, স্পেশালি ইন দ্য ফিল্ড অফ সেকেন্ডারি টার্সিয়ারি ফিল্ডগুলোতে, যত পরিমাণ স্কিল লেবার প্রডিউস করতে পারবে, সেই দেশের প্রোডাক্টিভিটি বা ইকোনমিক গ্রোথ বা ইকোনমিক ডেভেলপমেন্ট তত বেশি দেখা দেবে. হ্যাঁ, it becomes human capital when investments are made in the form of healthcare, training and education. Land and capital are made useful by human capital. So whatever the capital that we have, whatever the resources that we have, I already have told you that this can only be made available with the help of human being. And where it has to be, where people has to invest to make it a good resource, in the healthcare, in the training and in education. মানে ধরো তোমার প্যারেন্টস তোমাকে এডুকেশন দিচ্ছে. So here in this part, the education that you receive from your parents, with the help of your parents, and the education that is provided to you by your teacher is actually an investment on you. অবভিয়াসলি এটা তো ঠিক যে তুমি যখন স্কুলে পড়তে আছো, তোমার বাবা খরচা করছে টাকা পয়সা, আমার কাছে খরচা করে, আমাকে টিউশন ফিস দিচ্ছে, বা আদার টিচার্সদের কাছে সেম.
শুধুমাত্র এডুকেশনে নয়, তোমাকে যাতে ভালো করে পড়াশোনাটা করতে পারো তার জন্য তোমাকে কি ভালো খাবার দাবার দিচ্ছে, তার জন্য পয়সা খরচা হচ্ছে। মানে কথাটা শুনতে খারাপ লাগতে পারে, বাট ইট ইজ ইন দ্য টার্ম অফ ইকোনমি ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান ইনভেস্টমেন্ট। তোমাকে ভালো ডাক্তারের কাছে দেখাচ্ছে, রেনেসা তো বাড়িতেই দেখিয়ে নিচ্ছে, তাই তো রেনেসা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, আমরাও যাবো মাঝে মধ্যে, সেটা বড় কথা না। তো এরকম করে এই যে ডিফারেন্ট ফিল্ডে ইনভেস্টমেন্ট কারা করছে? সাপোজ প্যারেন্টসরা করছে। এতে কি হচ্ছে? এটা ইনভেস্টমেন্ট কেন? মানুষ ইনভেস্টমেন্ট কোথায় করে? বিজনেসে করে, তাই তো? ইকোনমিক্সের টার্মে বিজনেসে করে। কেন করে? কেন করে? অনলাইন কে বলতে পারবে? বলতে পারবি না কেন ইনভেস্টমেন্ট করা হয়? স্যার প্রফিট গেইন করার জন্য। প্রফিট গেইন করার জন্য। তাহলে আমাদের প্যারেন্টসও কিন্তু আমাদের কাছে ইনভেস্ট করছে আমাদেরকে বড় করার জন্য, সেটা ইন টার্মস অফ হেলথ, এডুকেশন, ট্রেনিং, মানে আমার স্কিল ডেভেলপমেন্ট, আমার বডি হেলথ ডেভেলপমেন্টে, যাতে করে দে আর এক্সপেক্টিং সাম প্রফিট অ্যাজ এ রিটার্ন when you will be a skilled person and start earning for the family or yourself, যাই হোক। তখন কি হচ্ছে? এটা আমার প্যারেন্টসের কাছে কি হচ্ছে? প্রফিট হচ্ছে। আজকে আমার বাবা আমাকে লেখাপড়া শিখিয়েছিল, সে যাই হোক বাংলা মিডিয়ামে শিখিয়েছিল, আর ও টিউশন মাস্টার দিত কিনা সেটা পরের কথা, যাই হোক কোনো রকমে পাস টাস করেছি এদিক ওদিক করে, হ্যাঁ করেছি তো, দিয়ে ওই টুকটাক করে কোনো রকমে করে খাওয়ার মতো করে এখন। তাহলে তখন ইনভেস্ট করেছিল, তো ভালো করুক আর খারাপ করেছিল কিনা, প্রফিটে আছে এখন, বিশাল প্রফিটে আছে বাবা, ঠিক আছে? তো এখন তাহলে রিটার্নে কি পাচ্ছে? প্রফিট পাচ্ছে। হ্যাঁ, যে পরিমাণ ইনভেস্টমেন্ট করেছিল তার কয়েক গুণ বেশি প্রফিট পাচ্ছে। তো সেরমই তোমাদের পেছনে তোমাদের বাবা মা ইনভেস্ট করছে, এখন তোমরা সেটা প্রফিট করবে না লস করবে প্যারেন্টস, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, তাই না? আজ আজ বলছি প্রফিট করাবি না লস করাবি? বলছি প্রফিট করাবি না লস করাবি? প্রফিট। দেখা যাক। তাহলে এবার দ্যাট ইজ ওয়াই হিউম্যান ক্যাপিটাল ইজ সুপেরিয়র টু আদার ফর্মস অফ ক্যাপিটাল। তাহলে দেখো, ইট ইজ দ্য অনলি ক্যাপিটাল হুইচ হেল্পস টু ইম্প্রোভাইজ দ্য আদার ক্যাপিটালস, ল্যান্ড অর এমনি ক্যাপিটাল যেটা, সেটাকে ইউটিলাইজ করতে কে সাহায্য করছে? হিউম্যান ক্যাপিটাল। অ্যান্ড দিস ইজ দ্য হিউম্যান ক্যাপিটাল হুইচ হ্যাজ বিকাম স্কিল্ড ক্যাপিটাল বা স্কিল্ড এডুকেশনালিস্ট, স্কিল্ড লেবারার। তারা কী করছে? তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডসে গিয়ে বা তারা টেকনিক্যাল ফিল্ডসে গিয়ে জব করছে, সেই জব থেকে তারা আর্ন করছে। এবার তুমি বলো তো, তুমি তো বলছো এতক্ষণ ধরে হ্যাঁ আমার প্যারেন্টস করেছে, বাট অ্যাকচুয়ালি হোয়াই ইট ইজ অনলি কামস টু প্যারেন্টস? ইট বেসড অন দ্য নেশন। যে দেশের এডুকেশন সিস্টেম, যে দেশের হেলথ কেয়ার সিস্টেম যত বেটার, যে দেশের ট্রেনিং দেওয়ার ক্যাপাবিলিটি যত বেটার, সে দেশের ইউথ তত বেশি পরিমাণে আর্ন করে। তাহলে মেন ইনভেস্টমেন্ট কে করছে? গভর্নমেন্ট করছে। যে দেশের গভর্নমেন্ট এডুকেশন ফিল্ডে বা স্কিল বেসড এডুকেশনের ক্ষেত্রে বা তোমার হেলথ কেয়ারের ওপর যে দেশের গভর্নমেন্ট যত বেশি ইনভেস্ট করছে, সে দেশের থেকে তত বেশি স্কিল প্রোডাকশন হচ্ছে, স্কিলড লেবার, হিউম্যান ক্যাপিটাল প্রডিউস হচ্ছে। অ্যান্ড ইন রিটার্ন হোয়াট গভর্নমেন্ট এক্সপেক্ট? প্রফিট। তারা যাচ্ছে বিজনেস করছে, রোজগার করছে বা জব করছে, সেই টাকা দিয়ে তারা যখন গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, তারা গভর্নমেন্টকে ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি ট্যাক্স পে করছে, দেশের ওভারঅল যে তোমার ইকোনমি সেটা ডেভেলপ হচ্ছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে ইমপ্রুভ হচ্ছে, পার ক্যাপিটা ইনকামে ইমপ্রুভ হচ্ছে, দেশটা আলটিমেটলি ডেভেলপড কান্ট্রির দিকে এগোচ্ছে, ডেভেলপ হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? হ্যাঁ।
অনুষ্কা কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ও দেখো, people as a resource refers to a country's working people in terms of their existing productive skill and abilities. This productive nature of population helps to develop the gross national product GNP of a country through its abilities. So it is also known as human resource. When the existing human resource is further developed by becoming more educated and healthy, it is called human capital formation. এরা যখন আরও হেলদি এবং আরও এডুকেটেড হয়ে যায়, আরও স্কিল্ড হয়, তখন এটাকে কী বলা হয়? হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন। ইনভেস্টমেন্ট ইন হিউম্যান ক্যাপিটাল, investment in human capital through education, training and medical care yield a return just like investment in physical capital. Physical capital কি মনে করো তো, পড়েছিলে ফার্স্ট চ্যাপ্টারে? কে পারবে কুইক কুইক কুইক। স্যার র মেটেরিয়ালস গুলো, হ্যাঁ বলো, ওরকম গুলো বললে তো হবে না, বলো। ওই র মেটেরিয়ালস গুলোর মানি ইন হ্যান্ড যেগুলো লাগছিল ওগুলো। ওয়ার্কিং ক্যাপিটাল, ফিক্সড ক্যাপিটাল, তাই তো? ফিক্সড। তাহলে এটা হ্যাঁ হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটালের মধ্যে পড়ে। ফিজিক্যাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে কি হয়? প্রফিট হয়। সেরকমই তোমার এই হিউম্যান ক্যাপিটালেও সেম। For example, more educated or better trained person earn higher income because they give higher productivity to their employers. In the same way, a healthier person can also give higher productivity and earn a good income. Population can be turned into a productive asset by spending resources on education and health for all, giving training to industrial and agricultural workers for using modern technology, providing useful scientific researches, and so on. বুঝতে পারছো তাহলে কিভাবে ডেভেলপমেন্ট হয়? অল রাইট, তো ইনভেস্টমেন্ট ইন এডুকেশন অ্যান্ড হেলথ। ইনভেস্টমেন্ট ইন human resource through education and medical care can give high rates of return in future. This investment on people is the same as investment in land and capital. Educated parents found to found to invest more heavily on the education of their children. They are also more aware of their children's needs of nutrition and hygiene. A virtuous cycle is created in this case. In contrast, a vicious cycle is created for those parents who are themselves not educated and lacking in hygiene. তাহলে কি হচ্ছে? ইনভেস্টমেন্ট ইন এডুকেশনে কি হচ্ছে? অ্যান্ড হেলথে ইনভেস্টমেন্ট ইন হিউম্যান রিসোর্স থ্রু এডুকেশন অ্যান্ড মেডিকেল কেয়ার ক্যান গিভ হাই রেটস অফ রিটার্ন। কে দিতে পারে? হাই রেটস অফ রিটার্ন দিতে পারে ইন ফিউচার, যেটা আমি এতক্ষণ বোঝাচ্ছিলাম। দিস ইনভেস্টমেন্ট অন পিপল ইজ দ্য সেম অ্যাজ ইনভেস্টমেন্ট ইন ল্যান্ড অ্যান্ড ক্যাপিটাল। আমাদের বাড়ির লোক কী করে অনেক সময়, প্যারেন্টসরা দেয়ার আই ক্যান, এটা তো এবার রেকর্ড হচ্ছে, তোমাদের প্রত্যেকের বাড়ির লোক হয়তো শুনতে পারে, but sometimes it happens, it stereotypically it happens that they invest more in land and other capitals, but they are not actually eager to invest in হিউম্যান রিসোর্স, বা স্টুডেন্টস বা তাদের প্যারেন্টস চিলড্রেনদের এডুকেশনের ক্ষেত্রে বেশি খরচা করতে চায় না বা কিছু। এটা অবশ্য কারণ আছে যে তার স্টুডেন্টরা ছেলে মেয়েরা অনেক বদমাশ হয়,
হ্যাঁ, পড়াশোনা করতে চায় না, সেটা একটা কথা, বাট যদি করে, তাহলে যেরকম ল্যান্ডে ইনভেস্ট করলে যেমন ডবল তিন গুণ দেয়, সেরকম একটা যদি ছেলেকে বা একটা মেয়েকে যদি এডুকেট করার জন্য ইনভেস্টমেন্ট করা হয়, তাহলে সেও কিন্তু প্রফিট দেবে তোমাকে। কাকে? ফ্যামিলিকে। ইন টার্মস অফ জব, ইন টার্মস অফ বেটার লিভিং কন্ডিশন, মানে আর্নিং করবে আরও বেটার, তাই তো? প্রফিট কিনা তাহলে? আজকে ধরো তোমার সারা জীবনে পড়তে 2 লাখ টাকা খরচা হলো, 2 লাখ টাকা কম বলে দিলাম, হয়তো দেখা হলো 5 লাখ টাকা খরচা হলো সব মিলিয়ে, হ্যাঁ, 5 lakhs রুপিস খরচা হলো প্যারেন্টসের তোমার পেছনে টোটাল খরচা করতে। কারোর পেছনে হয়তো আর একটু বেশি 10 lakhs করে দিলাম, আমি এখনকার দিনে ধরে নিলাম তোমার প্রচুর খরচা করেছে, প্রচুর ব্যবসা করে, বড় সড়ো ব্যাপার, 10 lakhs রুপিস খরচা করেছে সারা জীবন পড়াবে তোমাকে, ঠিক আছে? এবার তুমি একটা ভালো কোম্পানিতে জব পেলে, বা তুমি নিজের একটা ভালো নিজের ওন বিজনেস সেট আপ করলে, অ্যান্ড ইউ স্টার্টেড আর্নিং 60 to 70 thousand at the beginning and 1 lakh per month. Eventually you have started earning 1 lakh per month. 1 বছরে তোমার 10 লাখ টাকা উঠে যাবে, তাই না? তারপর তো সারা জীবন ইনকাম করবে, তাহলে এটা ভালো ইনভেস্টমেন্ট না? তাহলে ইনভেস্টমেন্টটা করতে হবে ভাবনা চিন্তা করে, ভালো জায়গায়, সঠিক জায়গায়। সেটা যেরকম ক্যাপিটাল, মানে আদার ক্যাপিটালসের ক্ষেত্রেও মানে প্রফিটেবল, হিউম্যান ক্যাপিটালের ক্ষেত্রেও কিন্তু সেম প্রফিটেবল ইন টার্মস অফ ইকোনমিক্স। ক্লিয়ার? এই কথাগুলো হয়তো শুনতে নর্মাল ভাষায় মনে হবে বাবা, বাবা আমাকে পড়াবে, মা আমাকে পড়াবে, সোশ্যাল ভাষায় কিন্তু এটা রং, যে বাবা আমাকে পড়াবে, মা আমাকে পড়াবে, এটা আবার ইনভেস্টমেন্ট হয় নাকি? বাট ইকোনমিক্সের ভাষায় কিন্তু ইয়েস, ইট ইজ ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? আচ্ছা। তাই বলছে দেখো, countries like Japan has invested heavily in human resource because they did not have adequate natural resources. They import the natural resources needed by the country. They have invested on people, especially in the field of education and health. These people have made efficient use of the other resources like land and capital. Efficiency and technology developed by people have made these countries developed. পিপল যদি এফিসিয়েন্ট হয়, যদি পিপল যদি এডুকেটেড হয়, স্কিল্ড হয়, কোনো কিছু দরকারই পড়বে না, ডোমিনেট করবে ওয়ার্ল্ডকে তার স্কিল দিয়ে। Obviously, India is producing more and more skillful people today. If you ask, if you see, if you notice, through over the world, the most important companies getting their CEOs or their higher employers, maximum of them are Indians, তাই না? But actually they are living in outside of the country, they are earning outside of the country, and whatever they earn, their যে রিসোর্সেসগুলো কিন্তু দেশের বাইরেই থেকে যাচ্ছে। কিছুটা তারা যদি ফ্যামিলিকে পাঠায় বা কিছু, সেক্ষেত্রে কিছুটা কাজে লাগছে, আদারওয়াইজ কিন্তু তারা, কিন্তু এদেরকে আমরা ইউটিলাইজ করতে পারছি না নিজের দেশে। যদি আজকে ইন্ডিয়ান হচ্ছে কে, সুন্দর পিচাই ইন্ডিয়ান, কিন্তু ও কাজ করে গুগলে, প্রফিট হচ্ছে কার? আমেরিকা। আজকে যদি সুন্দর পিচাইকে যদি ইন্ডিয়াতে কাজ করার প্ল্যাটফর্ম করে দিতে পারতাম আমরা, তাহলে কীরকম প্রফিট হতো? শুধু প্রফিট না, কীরকম প্রফিট হতো? এরকম আরও কত সব যত আছে বড় বড় নাম করা সব কোম্পানিজ, তাদের প্রত্যেকেরই হচ্ছে ইন্ডিয়ান্স। ইভেন এমন পরিস্থিতি এখন হয়েছে যে দুটো দেশের প্রাইম মিনিস্টারও ইন্ডিয়ান অরিজিন। এখন প্রেজেন্ট ইউএসএ, এই ইউকে আর তোমার কানাডা। কানাডাটা বলতে পারবো না চেঞ্জ হয়েছে কিনা, তবে ইউকে হচ্ছে ঋষি সেনন, মানে ঋষি কি, মানে ইন্ডিয়ান অরিজিনের, বাবা মা এরা সব মানে ছিল ওই সময় অনেক আগে, পরে ওরা ব্রিটিশ সিটিজেনশিপ নিয়ে নিয়েছে, তবেই তারা হয়েছে, বাট ছিল। এবং ওর ওয়াইফও তাই। তাহলে ভাবো ব্যাপারটা। They have invested on people, especially in the field of education and health. These people have made efficient use of other resources like land and capital. Efficiency and technology developed by people have made these countries develop. Economic activities by men and women.
Activities which add value to the national income and called economic activities or market activities. They are classified into three sectors: primary sector, secondary sector and tertiary sector. আমরা এই ব্যাপারে এই সমস্ত জিনিসগুলো নিয়ে সেক্টরসগুলো নিয়ে আমরা অলরেডি have discussed in previous classes and in previous other chapters. Primary sector. All activities which use natural resources are classified in this sector. Primary sector includes agriculture, forestry, dairy farming, animal husbandry, fisheries, poultry farming, mining and quarrying. Secondary sector. All activities which use products produced in the primary sector for manufacturing of goods are classified in this sector. All manufacturing processes and construction activities are included in the secondary sector. Tertiary sector. All activities which support the primary and secondary sectors are classified in this sector. These include trade, transportation, communication, sales and services, education, health, tourism, banking, insurance, legal services, government, etc. তাহলে আমরা কোন সেক্টরের মধ্যে পড়ি তাহলে বলো দেখি? এডুকেশন টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ি। আমরা স্কিলড স্টুডেন্টস তৈরি করছি। আমরা অ্যাজ আ ইন্ডাস্ট্রি কোনটা তাহলে? স্কুল বা টিউশন সেন্টারসগুলো ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিতে যারা ওয়ার্কার্স কারা? লেবার্স কারা? স্কিল লেবার্স কারা? টিচার্সরা। আর প্রোডাক্টস কারা? স্টুডেন্টসরা। র মেটেরিয়ালসও স্টুডেন্টস, তারা যখন পাস করছে ভালো নাম্বার পেয়ে তখন তারা হয়ে যাচ্ছে প্রোডাক্টস। আলটিমেটলি গিয়ে তারা প্রোডাক্টস হচ্ছে, তখন তারা বিক্রি হচ্ছে মার্কেটে বা তারা প্রফিট দিচ্ছে। মানে টার্মটা আমি এইভাবে ইউজ করছি, বাট গেটিং মাই পয়েন্ট। কি বলতে চাইছি আমি? হ্যাঁ, প্রফিট হচ্ছে। তাহলে টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে টিচিং বা এডুকেশন ফিল্ডটা। হ্যাঁ, সেকেন্ডারি সেক্টর কি করছে? অল অ্যাক্টিভিটিস হুইচ ইউজ প্রোডাক্টস প্রডিউসড ইন দ্য প্রাইমারি সেক্টর ফর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড গুডস আর ক্লাসিফাইড ইন দ্য সেক্টরস। হ্যাঁ, মানে আমি যাচ্ছি না ওইভাবে বলতে, ঠিক হবে না, বাট অন্যান্য সেক্টরের ক্ষেত্রে দেখো, যেমন তোমার যে সমস্ত অল ম্যানুফ্যাকচারিং প্রসেসেস, কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস আর ইনক্লুডেড ইন দ্য সেকেন্ডারি সেক্টর। ইকোনমিক অ্যাক্টিভিটিস হ্যাজ টু পার্টস, মার্কেট অ্যাক্টিভিটিস আর একটা বলছে নন মার্কেট অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ মার্কেট অ্যাক্টিভিটি? These activities involved paying. These activities involve paying to the person who performs an activity. For example, paying for the goods and services including government services. Or non-market activities মধ্যে কি? These activities are not paid as production of these activities for non-market activities. These activities are not paid as production of these activities is for self-consumption. For example, a mother looking after children, men working in the field earning money which they spend on rearing their families are market activities. It is generally said that men earn for their family and women look after the family. This division of labor between men and women in families is due to historical and cultural reasons. তাহলে আবার পড়ছি জায়গাটা, বুঝতে পারোনি? মার্কেট অ্যাক্টিভিটিস বলতে যে অ্যাক্টিভিটিসগুলো ইনভলভ পেইং টু দ্য পারসন হু পারফর্মস অ্যান অ্যাক্টিভিটি। তোমার বাড়িতে একটা মেড সার্ভেন্ট কাজ করে, সেই মেড সার্ভেন্টকে আমি আমার সোজা ভাষায় বোঝাচ্ছি। তোমার বাড়িতে একটা মেড সার্ভেন্ট কাজ করে, সেই মেড সার্ভেন্ট যে কাজগুলো করে সেইগুলো জন্য তুমি কি করো? তাকে পে করো মাসে, তাই তো? তাহলে এটা মার্কেট অ্যাক্টিভিটি। আমি তোমাকে পড়াচ্ছি, সেজন্য তোমার বাবা আমাকে কি করছে বা প্যারেন্টস কী করছে? পে করছে, এটা মার্কেট অ্যাক্টিভিটি। কিন্তু যখন তোমার বাবা তোমাকে পড়াচ্ছে বা তোমার মা তোমার বাড়িতে যখন কাজ কাম করে দিচ্ছে, তোমাকে লুক আফটার করছে, খেয়াল রাখছে, তখন কিন্তু নন মার্কেট অ্যাক্টিভিটি।
বিকজ এখানে কিন্তু কোনো প্রফিটের জন্য না, ফ্যামিলিটাকে কেয়ার করার জন্য, ফ্যামিলিটাকে লুক আফটারের জন্য, এটার পেছনে হিস্টোরিক্যাল এবং সোশ্যাল একটা হিস্ট্রি মানে ব্যাকগ্রাউন্ড আছে। সেই ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে তারা নিজেদের ফ্যামিলিতে উইদাউট এনি প্রফিট, মানে প্রফিট বলতে কি ইনকাম করছে না এখানে, জাস্ট স্পন্টেনিয়াস ওয়েতে নিজের ইচ্ছা মতো ফ্যামিলিকে হেল্প করছে, সেটাকে বলে নন মার্কেট অ্যাক্টিভিটি। বাট এটা কিন্তু লেবার। আজকে যদি মা বাড়িতে রান্না না করতো, লুক আফটার না করতো, কেয়ার না করতো ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু আমরা বড় হতে পারতাম না। বাবা যদি আমাদেরকে শাসন বকে টোকে একটু ফ্যামিলির কাজ দেখাশোনা না করতো, ইনকাম করেছে মাঠে গিয়ে একটু চাষবাস না করে আসতো, গাছটা একটু দেখাশোনা না করতো, তাহলে কিন্তু আমাদের সব কিছু ইকুয়াল হতো না। আর দিস ইজ ডান জাস্ট টু রান দ্য ফ্যামিলি, ইট ইজ নন মার্কেট অ্যাক্টিভিটি। ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। স্যার Education and skill determinants of earning. Education and skill are the major determinants of earning of any individual in the market. A majority of women have low education and low skill compared to men. Most women work in primary sector which lacks job security, legal protection and provides irregular and low income. তাহলে কি হচ্ছে? এডুকেশন অ্যান্ড স্কিল ডিটারমাইন্স অফ আর্নিং। এডুকেশন অ্যান্ড স্কিল আর দ্য মেজর ডিটারমিনেন্টস অফ আর্নিং অফ এনি ইন্ডিভিজুয়াল ইন দ্য মার্কেট। এই মার্কেট প্লেসে যেটাই আমরা রোজগার করি, মানে এই যে কোনো ইনভেস্টমেন্ট মানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা এই পুরো এন্টার কসমস বা ফিনোমেননটা হচ্ছে কিন্তু একটা মার্কেট। আমাদের যে দেশ যেখানে ইনকাম করা হয় সেটা হচ্ছে মার্কেট প্লেস। সেই মার্কেট প্লেসে তোমার কি বলছে? এডুকেটেড অ্যান্ড স্কিলড আর মেজর ডিটারমিনেন্টস, এটা মেন কম্পোনেন্টস। একটা কোনো অফিসে যদি কেউ জব করতে যায়, সে ধরো সেই পার্টিকুলার অফিসের সেই পার্টিকুলার ফিল্ডে এডুকেটেড অ্যান্ড স্কিলড, তাকে জব দেবে না তুমি আমি একটা আনস্কিল্ড হয়ে চলে গেলে আমাকে জব দেবে? তাকে জব দেবে, বিকজ দে উইল প্রুভ হি উইল প্রুভ হিজ স্কিল, দ্যাট ইজ ওয়াই হি উইল বি প্রোভাইডেড। মানে এডুকেশন অ্যান্ড স্কিল হচ্ছে কিন্তু একটা মানে বলতে পারো তোমার কমপ্লিমেন্টারি জিনিস। এডুকেশন হলেই স্কিল হবে, আর স্কিল হতে গেলে এডুকেটেড হতে হবে, তাই না? অনেক সময় স্কিল এডুকেশন ছাড়াও আসে উইথ এক্সপিরিয়েন্স, বাট ইট ইজ অলসো আ লার্নিং। ইট ইজ মেবি নট থ্রু দ্য ফর্মাল লার্নিং, বাট whenever you are skillful you are learning. Am I right online? হ্যাঁ স্যার। Most women work in primary sector with lacks job security, legal protection and provides irregular and low income. There is also absence of basic facilities like maternity leave, child care leave and other social security systems. On the other hand, women with high education and skill are paid equally as men. কিন্তু যে বড় বড় জায়গাতে, ধরো আমি যেমন ফর এক্সাম্পল অ্যানিমেশন শিখছি, এবার অ্যানিমেশন শেখার সাথে সাথে আমি যখন ভালো স্কিলড হয়ে যাব, হয়তো 1-2 বছর সেরকম অত স্যালারি পাবো না, বাট তারপরে যখন বা যাই হোক প্রথমেই পেলাম, তো আমার একটা মেল কাউন্টার পার্ট বা ফিমেল কাউন্টার পার্ট, তখন ওরা সেটা দেখবে না আমি কতটা কাজ করতে জানি, আর মেলটা ফিমেলটা দেখতে যাবে না, কাজ দেখবে, কাজ দেখবে। তাহলে নিশ্চয়ই আমার মাইনে বেশি আর ওই মেয়েটার মাইনে কম হবে না। কিন্তু যদি এখন একটা নন অর্গানাইজ সেক্টরে যাও, সেখানে কি বলবো, ও আপনি তো ম্যাডাম, এটা যেটা কি স্টিরিওটিপিক্যাল মেন্টালিটি, আপনি তো মেয়ে, আপনাকে কত টাকা দেওয়া হবে না, আপনি একটু 200 টাকায় কাজ করুন, আর মেল বলে ওকে 400 টাকায় কাজ করুন। এটা অনেক সময় স্টিরিওটিপিক্যালি ধরা হয়, এটা ধারণা, স্টিরিওটাইপস সোসাইটির। কিন্তু অর্গানাইজ সেক্টরে বা বড় স্কিল্ড জায়গাতে সেখানে কিন্তু এরকম কোনো ডিসক্রিমিনেশন নেই, ইভেন বেটার হয়তো তার স্কিল বেশি থাকলে সে বেটার পাবে, তাই না? বুঝতে পারছো? বলছি মন দিয়ে পড়াশোনা করো। अभी से पता चल गया ना, পড়াশোনা করছো, ইনভেস্টমেন্ট করছো, তার যদি প্রফিট আনতে পারো তাহলে পড়ো, আর না হলে রাস্তা ঝাড় দেওয়া শুরু করো। যদিও রাস্তা ঝাড় দিলেও পয়সা পেতে মানে স্কিল লাগে,
হ্যাঁ, তার জন্য স্কিল দরকার হয়, তার জন্য একটা পোস্ট আছে পৌরসভায়, ঠিক আছে। বাট তুমি যদি মনে করো সোশ্যাল ওয়ার্ক করবে, সাধারণ মানুষের সেবা করবে, ক্যান স্টার্ট, বাট ডোন্ট ওয়েস্ট মানি। আজকে বুঝতে পারছিস তো কেন পর 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 বলে বাড়ির লোক? তোরা বুঝতে পারছিস? অনলাইন মানুষকা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন ইনভেস্টমেন্ট চলছে, এই ইনভেস্টমেন্ট করছে, যদি রিটার্ন না আসে একদম সোজা গাদ ধাক্কা দিয়ে গেটের বাইরে। ভুলে যাবে আমার মেয়ে ছিল, আমার ছেলে ছিল, ভুলে যাবে, বলে আমি ইনভেস্ট করেছি, বেলা টাকা ইনভেস্ট করেছি, আর কোনো প্রফিট যদি না দিস বেরিয়ে যা আমার বাড়ির থেকে, আর থাকতে দিব না, অনেক লস করেছি, আর লস করবো না। কি এটা আবার রেকর্ড করে ইয়েতে ছাড়বো, তোরা আবার ভাইরাল করে দিস না, করতে পারিস, অসুবিধা নেই। দেখ, this is also absence of basic facilities like maternity leave, child care leave, and other social security systems. On the other hand, women with high education and skill are paid equally as men. Among the organized sector, teaching and medicine attract the women most. মানে বেসিক্যালি মেয়েরা টিচিং হয়, টিচিং লাইনে যায়, বা মেডিকেল লাইনে মানে নার্সিং এসব ব্যাপারে যায়, বা মেডিসিন যে কোনো ক্ষেত্রে যায়। হ্যাঁ, এখন অ্যানিমেটার্স হচ্ছে, কারণ এখানে বাড়ি থেকে জব পাওয়া যায় অনেক সময়, বা জব মানে এটা খুব স্কিল্ড, বাট ফিজিক্যালি অতটা স্ট্রেংথ লাগে না, মেন্টালি লাগে, এরকম অনেক ব্যাপার আছে যে সমস্তগুলোতে ওমেনরাও এখন ডেভেলপড হচ্ছে, তারা নিজেদেরকে স্কিল্ড করছে। এবার কোয়ালিটি অফ পপুলেশনের কোয়ালিটিটা কেমন দেখা যায়। The quality of population depends upon the literacy rate. Health of a person indicated by life expectancy and skill formation which is adequate by people of a country. মানে কোয়ালিটি অফ পপুলেশন, সোজা কথায় বলতে গেলে যদি আমার ভাষায় আমি বোঝাই তোমাকে, আজকে দেখা গেল আমাদের দেশে, আমরা ক্লাস 8 একটা চ্যাপ্টার পড়েছিলাম হিউম্যান রিসোর্স, যেখানে পপুলেশন স্ট্রেংথের ব্যাপারে দেওয়া ছিল, কোন দেশের লাইফ এক্সপেক্টেন্সির ব্যাপারে দেওয়া ছিল, মেল ফিমেল যে রেশিও সেটার ব্যাপারে দেওয়া ছিল। তাহলে কোয়ালিটি অফ পপুলেশন ডিপেন্ড করছে সেই দেশটার ডেভেলপমেন্ট কেমন। যে দেশের ইউথ বেশি, সে দেশের পপুলেশন কেমন হওয়া, সেই দেশের কোয়ালিটি অফ পপুলেশন কেমন হয়, ভালো না খারাপ? ভালো হবে, যদি সেই ইউথকে প্রপারলি এডুকেটেড করা হয় এবং স্কিল করা হয়, রাইট? কোনো দেশের পপুলেশন অনেক বেশি, কিন্তু সেখানে দেখা গেল যে তোমার ওল্ড এজ পিপলের সংখ্যা অনেক বেশি, তাহলে এটা ভালো না খারাপ? তুলনামূলক খারাপ, কারণ এই ওল্ডগুলো তো কদিন পরেই মারা যাবে, বা তাদের লাইফ এক্সপেক্টেন্সি শেষ হতে চলেছে। বা কোনো দেশের সব কিছু ঠিক আছে কিন্তু হেলথ কেয়ার খুব বাজে, মানুষ খুব তাড়াতাড়ি পটাপট মরে যায়, জন্মাতেও মরে যায়, আবার জন্মানোর সাথে সাথে কিছুদিন বাঁচতে না বাঁচতেও মরে যায়, আবার তোমার হয়তো দেখা লাইফ এক্সপেক্টেন্সি 60 ইয়ার্সেরও কম। তাহলে সেখানে কি পপুলেশন থাকলো আর না থাকলো, কাজের না। তাহলে কোয়ালিটি অফ পপুলেশন ডিপেন্ডস অন হাউ দ্য পিপল অফ দিস পার্টিকুলার কান্ট্রি গেটস benefited with the care provided by the government, as well as how মানে what quantity of population is there with youth population or upcoming younger population, তবেই সেই সমস্ত কান্ট্রির পিপলরা কিন্তু ডেভেলপ হওয়ার দিকে এগোতে পারে। অবশ্যই সেখানে কিন্তু এডুকেশন, হেলথ কেয়ার, ট্রেনিং এগুলো ঠিকঠাকভাবে প্রোভাইড করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। Education increases the national income as well as the cultural richness and efficiency of governance. এই একই কথা বারবার আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। Vocational education has been developed to provide skill based education which leads to ready employment. মানে আগে আমাদের সময়টা তো কদিন চলছিল, তার আগে তো বেশ ভালো হয়েছে,
যারা ভোকেশনাল এডুকেশন করছিল, মানে একটু কিছু স্কিল বেসড এডুকেশন, তারা করার সাথে সাথেই কিন্তু জব পেয়ে যাচ্ছিলো। এখনও আছে এই কোর্সগুলো, বেঙ্গলি মিডিয়ামের আলাদা করে সাইড করে করানো হয় ভোকেশনাল কোর্স, ঠিক আছে, যেখানে বেশ ইঞ্জিনিয়ারিং হ্যান ত্যানে বিভিন্ন রকমের কোর্স থাকে, ছোটো 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 1.5 বছরের 1 বছরের সমস্ত কোর্স থাকে, যেগুলো করলে আর কি তোমার বেশ স্কিল বাড়ে, কোনো জায়গায় জব টব পাওয়ার ক্ষেত্রে কাজে লাগে। বাট সবসময় তো তা হয় না প্র্যাকটিক্যালি দেখতে গেলে। বাট যাই হোক, দেশ কিন্তু আমাদেরকে দেয়, করো। দেশ আমাদেরকে রিটার্ন দিতে পারে না, সেটা পরের কথা। হ্যাঁ, আমরা ডিএড বিএড করি, দিয়ে রাস্তায় বসে থাকি, সেটা পরের কথা। চাকরিটা হয় না সেটা পরের কথা, কিন্তু দেয় আমাদের, সেটা বড় দরকার। এটা বলছি না আমি, এটা আমি জাস্ট বলছি কি হয়। হ্যাঁ, তো জাস্ট টু এনহ্যান্স আওয়ার স্কিল, টু এনহ্যান্স আওয়ার ইউথ, government has initiated lots of facilities in the field of education. Now it is another thing that we are not getting jobs. The maximum youth of the nation is becoming jobless. I don't know how it is going to help a nation. কি করে ডেভেলপমেন্ট হবে ভগবান জানে। It's a big crisis for our nation, obviously. কিন্তু এটা বইয়ে লেখা নেই, কিন্তু এটা আমি বললাম। Education in 12th 5-year plan. The plan targets to increase the gross enrollment ratio in higher education in age group of 18 to 23 in 27 in 2019 to 20. The plan has focuses on increasing access, quality adoption of states specific curriculum modification, vocationalization and networking on the use of information technology, distance education, as well as merging of formal, non-formal, distance and IT education instructions, key education institutions. ঠিক আছে, education scenario in India. There is provision for providing universal access, retention and quality in elementary education with a special emphasis on girl. That is, our government has initiated, taken so many steps centrally and state-wise, Konyashree Prokolpo, that helps to enhance the quality of the education of the woman, girl child. ঠিক আছে, সেরকম special schools called Navodaya Vidyalaya have been established in each district in India. In 2010-11, the literacy rates have increased from 18 in 1951 to 85% in 2018. মানে ইন্ডিয়াতে 2018 এ প্রায় লিটারেসি রেট হচ্ছে কত, 85%। ম্যাক্সিমাম পিপল এখন ইন্ডিয়াতে এডুকেটেড, বুঝতে পারা গেছে। Female literacy remains much lower than that of male literacy all over India. Literacy among male is nearly 16%, 16.1 higher than females, and it is also about 14.2 higher in urban areas as compared to rural areas. এখনো কিন্তু ফিমেল লিটারেসি রেট কমই আছে ইন্ডিয়াতে স্টিল। তাহলে এগুলো কিসের স্ট্যাটিস্টিক্স, এগুলো কিসের অ্যানালিটিক্স? এই যে আমরা অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ করি, এরকম যদি কোয়েশ্চেন থাকে তাহলে আমরা অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ লিখতে পারবো না? হ্যাঁ, তাহলে আমরা কিসের অ্যানালিটিক্স? এগুলো হচ্ছে কিভাবে একটা দেশ ডেভেলপ করছে, কিভাবে দেশের কোন পপুলেশনটা কতটা কোয়ালিটি পপুলেশন, সেখানে কতটা এডুকেশন পাচ্ছে, মেল ফিমেল ডিস্টিংগুয়েশন হিসেবে কতটা মানুষ স্কিল্ড হচ্ছে, তার উপর ডিপেন্ড করছে না দেশের ন্যাশনাল ইনকামটা, দেশের ডেভেলপমেন্টটা। বুঝতে পারছো তো নাকি? There is also wide variation in literacy rate from one region of the country to another. For example, there is about 94 literacy rate in Kerala but 62 in Bihar. এবং তোমাদের বইয়ে একটা চার্ট করে দেওয়া আছে, ওই এনসিআরটি বুকটা খুলে পড়বে, যখন রিডিং পড়বে তখন তোমরা এটা বইটা খুলে দেখবে একদম কোথায় কীরকম লিটারেসি রেট। তাহলে এখানে এরকম কোয়েশ্চেন হয়
Why there is differences between literacy rate in various states in India? All right, তো কি বলছিলাম, তাহলে এরকম কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনের রেসপন্স কি, এই কোশ্চেনের উত্তর কি? ইন্ডিয়া is a country with diversity. There are various types of people living in various parts of the region. There is a federal structure, and there is a difference between central and state government. So there in different states, there is different state policies under their various state governments, and that is the reason why there is a gap between the education policy as it is it is in the concurrent list. ভাবে দেখো, পড়েছিলাম স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট আর কনকারেন্ট লিস্ট। এডুকেশন কিন্তু কনকারেন্ট লিস্টের মধ্যে আসে, যেটা স্টেট আর সেন্টার দুজনেরই দায়িত্ব। এবার সেন্টার যদি দিচ্ছে কিন্তু দেখা গেলো স্টেট সেই জায়গাটা থেকে প্রপারলি ইনিশিয়েটিভ নিচ্ছে না, তাহলে সেখানে কি হচ্ছে, সেখানে একটা দেশের জায়গাকার পপুলেশন বা এটা মানে এডুকেশনটা হার্ম হচ্ছে, অ্যাফেক্টেড হচ্ছে, তাই না? বা কোথাও কোথাও দেখানো হচ্ছে যে এডুকেটেড হচ্ছে, এটা খুব সবচেয়ে বড় প্রাইস এটা, অ্যাজ পার দ্য নর্মস, যে একটা ক্লাস 8 পাস মানে সে এডুকেটেড, মানে যে নিজের নামটা লিখতে গেলে সে হচ্ছে এডুকেটেড। বাট ইট ইজ, ক্যান ইট বি ইন জেনারেল ইউ ক্যান সে দ্যাট দিস ইজ এডুকেশন? If I can write my own name and I can do everything, it means I can do everything. Is it possible? Never. তাহলে এই ধরনের এডুকেশনটাও মিসগাইড করছে, যার ফলে কি হচ্ছে, যখন স্কিল ডেভেলপমেন্ট দিকে যাচ্ছে তখন কিন্তু কাজের ক্ষেত্রে কাজ কিছুই হচ্ছে না। আমি হাড্ডা বাড্ডা আগডুম বাগডুম ঘোরাডুম সব জানি, কিন্তু দেখা গেলো যে আমাকে যখন বললো যে তুমি আমাকে এটা করে দেখাও, আমি বললাম কি আমি কিছু জানি না। তবে এই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। বিহার বা ইউপি এই ধরনের স্টেটসগুলো কিন্তু প্রডিউসিং মোর নাম্বার অফ ইউপিএসসি অ্যাসপিরেন্টস, ঠিক আছে? এটা কিন্তু ভাবতে হবে। বিহার, ইউপি, ঝাড়খণ্ড, বেসিক্যালি বিহার অ্যান্ড ইউপি থেকে প্রচুর নাম্বার অফ ইউপিএসসি অ্যাসপিরেন্টস বেরিয়ে আসছে এখন, যারা কিন্তু নট অনলি ইউপিএসসি, ইন ব্যাঙ্কিং অ্যাজ ওয়েল। প্রচুর লোক ব্যাঙ্কিং, রেলওয়েজ, ইউপিএসসি এগুলোতে প্রচুর গভর্নমেন্ট জবস এরা কিন্তু অ্যাকোয়ার করছে। হ্যাঁ, এটা কিন্তু দেখতে হবে। এবার গভর্নমেন্ট স্টেপস টু প্রোভাইড এডুকেশন টু অল। নাও হোয়াট গভর্নমেন্ট ডাজ? Government has taken many steps towards providing elementary education to all. এই ব্যাপারটা নিয়ে আমি ছোটখাটো ডিসকাশন করেই নিলাম। Elementary education stands for class 8. The primary school system has expanded to over 7,78,842 lakhs in 2019 and 20 in India. Government's initiative of Sarva Shiksha Abhiyan aims at providing elementary education to all children in the age group of 6 to 14. তাহলে ভেবে দেখো তোমাদের বয়স কত? 14, মানে 13, 14, এবং তোমরা একটু বড় কেউ 15, যেহেতু 9-এ উঠে গেছো, ঠিক কি না? 14 বলতে 8, স্ট্যান্ডার্ড 8 ম্যাক্সিমাম। তো ক্লাস 8 পর্যন্ত এডুকেশনটা দেওয়ার কথা ভাবে মিনিমাম। সরকারি স্কুলগুলোতে মিড ডে মিল সিস্টেম আছে। মিড ডে মিল স্কিম হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড টু এনকারেজ অ্যাটেন্ডেন্স অ্যান্ড রিটেনশন অফ স্কুল চিলড্রেন অ্যান্ড ইমপ্রুভ দেয়ার নিউট্রিশনাল স্ট্যাটাস। বোঝা গেছে? হেলথ। Proper health care helps a person to release his potential and ability to fight illness. আজকে যদি হেলথ ভালো থাকে তাহলে তুমি illness থেকে ফাইট করতে পারবে। So, the government's national policy on health aims at improving the access to health care.
ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড nutritional services. During the last 50 years, India has built up a vast healthcare, manpower and infrastructure. ইন্ডিয়া কিন্তু এটা করে উঠতে পেরেছে, লার্জ হেলথ কেয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার করে উঠতে পেরেছে। হেলথ কেয়ারের দিক থেকে ইন্ডিয়া প্রডিউসিং, মানে মেডিসিনের দিক থেকে তো ইন্ডিয়া বোধহয় ওয়ার্ল্ডের থার্ড না সেকেন্ড প্রডিউসার অফ মেডিসিনও বলতে পারে। হ্যাঁ, ইন্ডিয়া কিন্তু হেলথ কেয়ার অনেকটা ইমপ্রুভ করেছে। তবে ইন্টারনাল যে হেলথ কেয়ার ফেসিলিটিস, হসপিটালাইজেশনস বা এই সমস্ত মাল্টি ফেসিলিটিস নার্সিং হোমস, এগুলোতে কিন্তু বা রুরাল এরিয়াসে যে নার্সিং হোম হসপিটালসগুলো, এগুলোতে কিন্তু ইন্ডিয়াকে এখনও প্রচুর পরিমাণে ইম্প্রোভাইজ করতে হবে। ক্লিয়ার? লাইফ এক্সপেক্টেন্সি, ইট ইনক্রিজ টু ওভার 69.4 years in 2016. Infant mortality rate IMR has come down from 147 in the year 1951 36 in the year 2020. হ্যাঁ, ইনফ্যান্ট মর্টালিটি রেট কিন্তু এখন কমে গেছে। হেলথ কেয়ার অনেক ভালো হয়েছে। লাইফ এক্সপেক্টেন্সি এখন ইনক্রিজড হয়েছে প্রায় 70 বছরে, 69.4 years, এটা অনেকটাই। ক্রুড বার্থ রেট has dropped to 20 in 2018 as crude death rate to the CRD to 6.2 in 2018 with the same duration of time. Crude birth rate বলতে মানে অপুষ্টিজনিত জন্ম, মানে আনটাইমলি বার্থ বা ঠিক মতো জন্ম না হওয়া বেবিজের, ঠিক আছে, এগুলো কিন্তু অনেকটা কমে গেছে জাস্ট বিকজ অফ দ্য অ্যাওয়ারনেস হ্যাজ বিন স্প্রেড। এখানে কিন্তু আবার একটা কন্টেন্ট, মানে একটা তোমার বলতে পারো কমপ্লিমেন্টারি এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার, এটাও কিন্তু আবার দরকার। আজকে যদি মানুষ এডুকেটেড হয়, আজকে মানুষ যদি হেলথ সম্পর্কে অ্যাওয়ার হয়, তাহলে তার জন্য কি দরকার? এডুকেশন দরকার। আজকে মানুষ যদি তাদের মানে ফিউচার প্ল্যানিংয়ের উপরে অ্যাওয়ার হয়, তাহলে কি হবে? মানুষ কিন্তু ভুলভাবে কোনো ডিসিশন না নিয়ে ভুলভাবে তারা মানে ফিউচার জেনারেশন এর দিকে এগোবে না, ঠিক আছে? তো সেই ব্যাপারগুলো, যেহেতু হেলথ কেয়ার এখন ভালো হয়েছে, তাই মানুষের বয়স অনুযায়ী কোন এজে কীভাবে কীটা কোনটা বায়োলজিক্যালি দে আর ক্যাপেবল এনাফ টু কনসিভ বেবিজ, এইগুলো সমস্ত ব্যাপারগুলো এডুকেশন হচ্ছে বা মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে, যার ফলে কী হচ্ছে? মানুষ হেলথ কেয়ারের দিক থেকে যেহেতু অনেক কনসিয়াস, আজকে অনেক রকম টেস্ট, মেডিকেল চেক আপস, ইউএসজি ফিউএসজি, বিভিন্ন রকমের টেস্ট দ্বারা মানুষকে কিন্তু এখন হেল্প করা হচ্ছে, যেটা আগে ছিল না, তাই না? Unemployment exists when people who are willing to work at the going wages cannot find jobs. The workforce includes all people from the age of 15 to 59 years. এরা হচ্ছে কিন্তু ওয়ার্কিং পপুলেশন 15 থেকে 59 years up to. Children and elderly people 60 years and above over are not included in the workforce, so are not to be considered as unemployed. মানে এক কথায় বলতে চাইছে এটাই যে যারা 15 থেকে 59 বছরের পর্যন্ত, তাদেরকে আমরা বলবো কিন্তু ইউথ বা ওয়ার্কফোর্স। Now if this group of people are not working, they are called unemployed, but the people living over 60 years are not be considered as unemployed. বুঝতে পেরেছো? তাদেরকে সিনিয়র সিটিজেনের মধ্যে দেওয়া হবে। হ্যাঁ, এবং সেখান থেকে গভর্নমেন্ট অনেক অ্যালাউন্সের ব্যবস্থা করে রেখেছে। 60 ইয়ার্সে সিনিয়র সিটিজেন অ্যালাউন্স পায় আমাদের দেশের প্রত্যেকটা সিনিয়র সিটিজেন। Nature of unemployment in India. In the case of India, there is unemployment in both rural and urban areas. In rural areas, there is seasonal and disguised unemployment, whereas urban areas have mostly educated unemployment. Seasonal unemployment, it happens when people are not able to find jobs during some months of the year. People dependent upon agriculture usually face this kind of unemployment. এটা আমরা আগেও পড়েছি না, এটা প্রথম পড়ছি বোধহয়, তোমাদের ক্লাস 9 এটা প্রথম পড়ছি বোধহয়। এটা কি আগে পড়েছিলাম আমরা? সিজনাল আনএমপ্লয়মেন্ট, ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। দেখো এটা খুব ইম্পর্টেন্টলি বোঝার জায়গা। দেখো নেচার অফ আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ, সাপোজ আ ফার্মার হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড অ্যান্ড বেসিক্যালি হারভেস্ট রাইস। সো আমরা জানি যে রাইস কিন্তু প্রডিউস করতে 1 বছর টাইম লাগে না, 6 মাস ম্যাক্সিমাম, কিংবা হারভেস্টিং টাইম যেটা হয় থাকে যে কোনো ক্ষেত্রে ম্যাক্সিমাম 6 থেকে 7 মাস থাকে। রেস্ট অফ দ্য সিজন দে রিমেন জবলেস ইফ দে আর
সাবস্টান্সিয়াল ফার্মার্স, মানে তারা যদি মডার্ন মেথডস অফ ফার্মিং না জানে, তো দে রিমেন জবলেস। তাহলে তখন তারা কী হচ্ছে, তারা সিজনাল আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে, মানে বছরে 6 মাস 7 মাস কাজ করছে আর বাকি 7 মাস তারা আনএমপ্লয়েড হয়ে, তখন তারা পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে অন্য কোনো সোর্স অফ ইনকামের দিকে, আদারওয়াইজ তারা আনএমপ্লয়েডই থেকে যাচ্ছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? আর এটা হচ্ছে কি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ইন দিস কাইন্ড অফ আনএমপ্লয়মেন্ট পিপল হু আর ভিজিবলি এমপ্লয়েড আর নট অ্যাকচুয়ালি এমপ্লয়েড। আমার বাড়িতে 4টে লোক, আমার বাড়িতে 4টে লোক, আমরা যাব মাঠে চাষ করতে, আমাদের জমি দেখা গেলো 2 বিঘা ফর এক্সাম্পল। এবার 2 বিঘা লোকের জমিতে দেখা গেলো চাষ করতে 2টো লোক হলেই যথেষ্ট, যদিও হয়তো অনেক বেশি লাগবে, বাট আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি। এবার 2টো লোক, যে 2টো লোকের জন্য আমরা 2টো লোক লাগবে, যে জন্য আমার 2টো লোক লাগবে, সে 2টো লোকের জায়গায় দেখা গেলো আমরা বাড়ির 4জন মিলেই আমরা সেখানে জব করতে গেলাম। তাহলে হোয়াট এভার দ্য প্রফিট দ্যাট ক্যান বি আর্ন ফ্রম দ্যাট পার্টিকুলার ফিল্ড, ইট উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্য আর্নিং অফ 2 পারসন, বাট দেয়ার উই ওয়ার্ক ফর 4, and thus it becomes useless. 4জনায় কাজ করলো, দেখে আমরা 4জনাই এমপ্লয়েড, বাট আর্নিংটা কজনের মতো হলো? 2জনের মতো। তাহলে বাকি 2জনা কি হয়ে গেল? ডিসগাইজড আনএমপ্লয়েড হয়ে গেল। ক্লিয়ার? সেম অ্যাজ দ্য কেস উইথ দ্য ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডস। একটা ফ্যামিলিতে দেখা গেলো 2টো লোক আছে, 3টে লোক আছে, তাদের দেখা গেলো একটা জব দেওয়া হয়েছে, কাজ দেওয়া হয়েছে, তাদের কাজটা হয়তো স্যালারি দেওয়া হচ্ছে 1জনের মতো, কিন্তু সেই কাজটাকে কমপ্লিট করতে লাগছে 3টে লোক। তখন 3টে লোকই কাজ করছে মনে হলো, কিন্তু স্যালারি পেলো 1জনের মতো। তাহলে এই বাকি 2জনের ইনকামটা কি হয়ে গেল? ডিসগাইজ হয়ে গেল, মানে ইনকাম হলো ঠিকই বাট অ্যাকচুয়ালি হলো না, দে রিমেন ডিসগাইজড আনএমপ্লয়েড। ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে দেওয়া আছে, ফর এক্সাম্পল an agricultural field requires the service of the 5 people but 8 people are working in the same field, then there is extra 3 people. These 3 extra people come under the category of disguised unemployed. Production will not decrease when 3 people are removed. মানে যদি ওই মাঠ থেকে 4জনের মধ্যে 2জন সরিয়েও নিতাম আমরা, তাহলে কিন্তু প্রোডাকশন কমতো না। ঠিক আছে, এখানেও 8জনের মধ্যে 3জনা সরিয়ে নিলে 5জনের যেখানে কাজটা দরকার সেখানে প্রোডাকশনটা কিন্তু কমতো না। এখানে কোয়েশ্চেন হতে পারে, স্যার টাইমটা তো কম লাগতে পারে। ইট ডিপেন্ডস, অনেক সময় ইট ডিপেন্ডস। তোমাকে হয়তো বলে যে 30 দিনে তোমাকে কাজটা করতেই হবে, তুমি তোমার সুবিধার জন্য 2টো লোক এক্সট্রা নিয়ে গেছো, তোমাকে হয়তো টাইমটা তোমাকে কম দিতে হবে, বাট ওর প্রোডাকশন আটকাচ্ছে না, তোমার টাইমটা বাঁচানোর জন্য বা পার্টিকুলার, কিন্তু তুমি তো সেই বাড়ির লোককে নিয়ে টাইম দিয়ে যাচ্ছ, কোথায় টাইম কমছে? একটা মানুষের কাছে 24 ঘন্টা থাকে, তাহলে 4টে মানুষের কাছে কত ঘন্টা থাকে? না না, বল কে বলতে পারবে এটা? কে বলতে পারবে? একটা এটাকেই বলছে টাইম, বা এইটাই হচ্ছে ওয়ার্কিং টাইম। একটা মানুষের কাছে 24 ঘন্টা থাকে, 4টে মানুষের কাছে 96 আওয়ার্স থাকে। কোনো একটা কাজ একটা মানুষকে দিয়ে করালাম, তার লাগবে 24 আওয়ার্স। সেই কাজটা যদি এখন 4টে লোক এমপ্লয় করে দিই, তাহলে তার কাছে ওয়ার্কিং আওয়ারটা কতটা বেড়ে গেল? 96 হয়ে গেল। হচ্ছে কি হচ্ছে না? হিসাব মতো 24 আওয়ার্সই আছে, কিন্তু ওয়ার্ক ফোর্সটা বেড়ে গিয়ে 94 আওয়ার্সের মতো কাজ করতে পারবো আমি একদিনই, তাই তো? কিন্তু দেখা গেল যে ওই কাজটা করতে একমাত্র 24 আওয়ার্সই দরকার, বেশি দরকার নেই, কিন্তু আমি করছি 96 আওয়ার্সে, তাহলে কি বাকি এই 72 আওয়ার্সটা কিন্তু ওয়েস্ট করলাম। হ্যাঁ, ঠিক সেরকমই একই হিসাবে দেখতে গেলে একটা জায়গায় 4টে লোকের জায়গায় 2টো লোক দিলেই হতো, 2টো লোকেই কাজটা পুজে যেত, 5টা লোকেই হয়ে যেত, কিন্তু 8টা লোক লাগালো, মানে আরো 3টে লোকের এক্সট্রা টাইম আমি ইনভেস্ট করলাম, যেটা দরকার ছিল না। কেন ইনভেস্ট করলাম? হয়তো আমার টাইমটাকে একটু হয়তো হেল্প করানোর জন্য। তোমাকে কিন্তু এক্সট্রা পয়সা দিবে না বা কিছু,
যে টাইমটা সেটাই লাগতো। তোমাকে হয়তো তোমার 24 আওয়ার্স দিলেই হয়তো হতো, তুমিও তোমরা বলে কি আমি 20 আওয়ার্স কাজ করবো, একটু 4 ঘন্টা একটু কাজ কম হলো, তাতে আমার দুটো বন্ধু এসে হেল্প করে গেল, বাট হেল্প করেই গেল, কাজের কাজ কিন্তু কিছু হলো না। ক্লিয়ার? Effects of unemployment. Unemployment has a harmful impact on the overall growth of an economy. Increase in unemployment is an indicator of a depressed economy. It also wastes the human resources. Unemployment affects the economy in the following ways. Unemployment leads to the wastage of manpower resource. People who can be an asset of the economy into a liability. Feeling of hopelessness and despair occur among the youth. People do not have enough money to support their family, যার ফলে আনএমপ্লয়মেন্টের জন্য এগুলো হয়। Inability of educated people willing to work to find gainful employment implies a great social waste. Unemployment tends to increase economic overload. The dependence of the unemployed on the working population increases. The quality of life of an individual as well as of society is adversely affected. There is a general decline in health status and rising withdrawal from the school system. আনএমপ্লয়মেন্টের জন্য এই অনেক রকমের প্রবলেমস দেখা দেয়। এখানে কয়েকটা পয়েন্টস দেওয়া আছে, তোমরা পড়বে ভালো করে, আমি বলে দিলাম যদিও বা। হ্যাঁ, মানে কোয়ালিটি অফ লাইফ এক্সপেক্টেন্সি, মানুষের আজকে আমি ইনকাম আছে, আমি একটুখানি বাইক নিয়ে ঘুরে এলাম, বাইক নিয়ে ঘুরতে গেলাম, একটা জায়গায় মোমোর দোকানে দুটো মোমো খেয়ে এলাম, তারপর আজ থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খেলাম, যেতে যেতে দেখা গেলো একটা ভালো কাপড়ের দোকান দেখলাম, সেখানে দাঁড়িয়ে দুটো জামা কিনলাম। তাহলে এটা কখন পসিবল? যখন আমার ইনকাম থাকবে তখন। ইনকাম থাকলে কি হবে? হেঁটে যেতে হবে, তারপরে তো খাওয়া দাওয়া তো বাদ দাও। এবার ধরো আমি আবার একটা কথা বলি, ওরকম করে খেয়ে দিয়ে ঘুরে ফিরে শরীরটা খারাপ করলাম, হ্যাঁ, এই যে ওষুধের বাক্স রাখা আছে, এই যে তোমার ডাক্তারের রিপোর্ট, মেডিকেল রিপোর্টস রাখা আছে, যে খাওয়া দাওয়ার করে শরীরটা খারাপ করলাম, আমি কি করলাম? ডাক্তারখানায় গেলাম, ডক্টরকে দেখালাম, মেডিকেল চেক আপ করলাম, হেলথ চেক আপ করলাম, মেডিসিন নিলাম, যাতে আমার শরীরটা কী হয়, আবার ঠিক হয়। কিন্তু যার পয়সা নাই, ইনকাম নাই, সে কী করবে? পারবে না। তাহলে এইভাবে কিন্তু লাইফটা এফেক্টেড হচ্ছে, ঠিক আছে? ইকোনমিক ওভারলোড তৈরি হচ্ছে, পপুলেশন ইনক্রিজে মানুষ আনএমপ্লয়েডের একটা সংখ্যা বেড়ে যাচ্ছে, আনএমপ্লয়মেন্টে, ঠিক আছে? ডিপ্রেশন তৈরি হচ্ছে মানুষের মধ্যে। ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Employment structure. Agriculture is the most labor absorbing sector of the economy, but there is problem of disguised unemployment in this sector. Most of the primary sector activities are self-employment, that is where the whole family contributes in the work. So disguised unemployment basically দেখা যায় কিন্তু তোমার প্রাইমারি সেক্টরগুলোতে, বিকজ যেখানে ফ্যামিলি ইনভলভমেন্ট থাকে, ঠিক আছে, যেখানে ফ্যামিলি ইনভলভমেন্ট একসাথে হয়, সেখানে কিন্তু ডিসগাইজ আনএমপ্লয়মেন্টের সংখ্যাটা বেশি থাকে। এখন দুজন লোকের জায়গায় গোটা ফ্যামিলি মিলে কাজ করছে, ব্যাস যা হয় তাই আর কি। দ্য সেকেন্ডারি সেক্টর অ্যাবজর্বস লেবার ফোর্সেস ইন দ্য স্মল স্কেল ম্যানুফ্যাকচারিং ইউনিটস। টার্সারি সেক্টর অলসো অ্যাবজর্বস লেবার। Some of the surplus labor in the agricultural moves to the two sectors. In tertiary sector, new service like biotechnology and information technology are appearing. এই জায়গাটা কিন্তু আইটি সেক্টর, যেটা হ্যাঁ ইনফরমেশন টেকনোলজি বা বায়োটেকনোলজি, এগুলো কিন্তু নতুন সেক্টর টার্সিয়ারি সেক্টরের ক্ষেত্রে। হ্যাঁ, এগুলো কিন্তু এখন খুব ইমার্জিং সেক্টর। এখন তো সবচেয়ে বড় সেক্টর তৈরি হচ্ছে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, বিশাল সেক্টর তৈরি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন। হ্যাঁ, মানে দুর্দান্ত সেক্টর তৈরি হবে। সো যারা এগুলো করবে তাদের জন্য খুব লাভবান, বায়োটেকনোলজি খুব লাভবান। দিস আর দ্য সেক্টরস ওয়্যার পিপল আর কনভার্টিং ফ্রম দ্য প্রাইমারি সেক্টরস। যাদের দরকার নেই, যারা ডিসগাইজ আনএমপ্লয়মেন্টে বুঝবে, তারা আস্তে আস্তে একটু এডুকেশন করে তারা এই সমস্ত টার্সিয়ারি সেক্টর বা সেকেন্ডারি সেক্টরসগুলোতে মাইগ্রেট করছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কমপ্লিট হয়ে গেলো চ্যাপ্টার, আমাদের এক্সপ্লেনেশন পুরো কমপ্লিট।